পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার পালাবদল ঘটেছে মাত্র কয়েক মাস আগে। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণ করেছেন। তবে দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিকভাবে প্রথম যে পদক্ষেপটি সবার নজর কেড়েছে সেটি কোনো বড় উন্নয়ন প্রকল্প কিংবা তরুণ প্রজন্মের কর্মসংস্থানের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নয়, বরং সেটি হলো শব্দদূষণ নিয়ন্ত্রণের একটি প্রশাসনিক নির্দেশিকা। শুনতে বিষয়টি অত্যন্ত নিরীহ ও যৌক্তিক মনে হওয়া স্বাভাবিক। পরিবেশ রক্ষা করা কিংবা জনস্বার্থ সচেতনতা বৃদ্ধি করা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। সরকার নির্দেশ দিয়েছে দিনের বেলায় 55 ডেসিবেল এবং রাতের বেলায় 45 ডেসিবেলের বেশি শব্দ করা যাবে না। এই নিয়ম কার্যকর করতে আদালতের পুরনো এক রায়ের দোহাই দিয়ে পুলিশ প্রশাসনকে মাঠে নামানো হলো। কিন্তু প্রশ্ন উঠেছে, পুলিশের গাড়িগুলো গিয়ে সবচেয়ে বেশি চাপ তৈরি করলো কোথায়? কেন একটি বিশেষ অভিযানকে ঘিরে জনমনে প্রশ্ন ও অস্বস্তি দেখা দিল? সরকারের নিজস্ব দেওয়া পরিসংখ্যানের দিকে তাকালে এক অদ্ভুত চিত্র ফুটে ওঠে। তথ্য অনুযায়ী রাজ্য জুড়ে মোট 5299টি লাউড স্পিকার বা মাইক নামানো হয়েছে। তবে চমকপ্রদ বিষয় হলো এর মধ্যে প্রায় 82% অর্থাৎ 4232টি মাইক নামানো হয়েছে শুধুমাত্র মসজিদ থেকে। অন্যদিকে মন্দির থেকে মাইক খোলা হয়েছে মাত্র 1096টি। যদি এটি একটি সম্পূর্ণ নিরপেক্ষ প্রশাসনিক অভিযান হতো তবে এই অনুপাতে কেন এতটা বৈষম্য দেখা গেল? উচ্চ আদালত ও দেশের সুপ্রিম কোর্ট শব্দদূষণ নিয়ে বহু আগেই স্পষ্ট নির্দেশিকা দিয়েছিল। তাহলে এতদিন যে আইন নিষ্ক্রিয় ছিল, ক্ষমতা বদলের মাত্র 3 মাসের মাথায় সেই আইন হঠাৎ কেন এত সক্রিয় হয়ে উঠল? আইন যখন নির্দিষ্ট সময়ে একটি বিশেষ সম্প্রদায়ের ওপর বেশি কঠোরভাবে প্রয়োগ করা হয়, তখন সচেতন নাগরিকরা তাকে আইনের শাসন না বলে রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিবেচনা করেন। এখানে আজানের বিষয়টিকেও সঠিকভাবে বোঝা জরুরি। আজান হলো দিনে 5 বার নামাজের দিকে আহ্বান করার অত্যন্ত সংক্ষিপ্ত একটি পদ্ধতি, যা মাত্র কয়েক মিনিটের জন্য স্থায়ী হয়। এটি কোনো রাতভর চলা বিনোদনমূলক অনুষ্ঠান বা রাজনৈতিক দলের কান ফাটানো স্লোগান নয়। অতীতে পাড়ায় পাড়ায় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় উচ্চ শব্দের সাউন্ড সিস্টেম বাজানো হলেও সেখানে পুলিশি তৎপরতা দেখা যায়নি। অথচ এখন সেই প্রশাসনিক সচেতনতার তীর মূলত একটি নির্দিষ্ট দিকেই ছোড়া হচ্ছে। সরকার থেকে দাবি করা হচ্ছে কাউকে জোর করে মাইক নামাতে বলা হচ্ছে না, সবকিছু স্বতঃস্ফূর্তভাবে ও স্বেচ্ছায় হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের বাড়ির সামনে যখন পুলিশের গাড়ি এসে দাঁড়ায় এবং ঊর্ধ্বধারী ব্যক্তিরা নির্দেশ দেন, তখন কোনো সাধারণ নাগরিকের পক্ষে না বলা সম্ভব নয়। এটি স্বেচ্ছায় মানা নয়, বরং এটিকে বলা হয় এক ধরনের নীরব বাধ্যবাধকতা। সংবিধান বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন যে ভারতীয় সংবিধানের 25 ও 26 নম্বর অনুচ্ছেদ প্রতিটি নাগরিককে স্ব ধর্ম পালনের মৌলিক অধিকার দিয়েছে। পরিবেশ রক্ষার খাতিরে শব্দদূষণ আইন অবশ্যই পালনীয়, কিন্তু সেই আইন যদি পক্ষপাতমূলকভাবে প্রয়োগ করা হয় তবে তা সংবিধানের মৌলিক চেতনার সাথে সংঘাত তৈরি করে। দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে আপাতদৃষ্টিতে আইনি বা সাধারণ কোনো বিষয়কে সামনে এনে ধর্মীয় মেরুকরণ তৈরির যে কৌশল দেখা গেছে, পশ্চিমবঙ্গের এই চিত্রও কি সেই একই রাজনৈতিক রূপরেখার অংশ? রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রশাসনিক ক্ষমতার এমন একপেশে ব্যবহার সমাজে গভীর অবিশ্বাসের জন্ম দেয়। শব্দদূষণ নিয়ন্ত্রণ কোনো ভুল কাজ নয়, তবে আইন যখন সবার জন্য সমানভাবে প্রযোজ্য না হয়ে একটি নির্দিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য স্থির করে, তখন তা সামাজিক পরিবেশকে বিষাক্ত করে তোলে। রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য এই ধরনের বিভাজন সৃষ্টির চেষ্টা নতুন নয়। একদিকে একটি বড় অংশকে সন্তুষ্ট রাখা আর অন্যদিকে একটি গোষ্ঠীর মনে নিরাপত্তাহীনতা তৈরি করা। এই দ্বিমুখী কৌশল কেবল সাময়িক ভোটের হিসাব মেলাতে কাজে দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে তা রাজ্যের সামাজিক মেলবন্ধন ও বহুত্ববাদী সংস্কৃতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। প্রশাসনের এই নির্দেশের বিপরীতে সাধারণ মানুষ যেভাবে ধৈর্য ও সংহতির পরিচয় দিয়েছে তা রাজনৈতিক কৌশলী বিশেষজ্ঞদের হিসাব বদলে দিয়েছে। অনেক স্থানে প্রশাসনিক অভিযানের মুখে
সাধারণ মানুষ কোনো গোলযোগের পথ বেছে না নিয়ে শান্তিপূর্ণ আইনি ও সামাজিক উপায়ে প্রতিবাদ জানিয়েছে। এমনকি বহু সাধারণ নাগরিক প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে সরকারের এই পক্ষপাতমূলক আচরণের সমালোচনা করেছেন। এর মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে যে প্রশাসনিক আদেশ দিয়ে একটি গোষ্ঠীকে সংকুচিত করার চেষ্টা করা হলেও সাধারণ মানুষের ভেতরের পারস্পরিক সম্প্রীতির বোধ এখনো কতটা মজবুত। পরিবেশ সুরক্ষা ও শব্দ দূষণ রোধের আইন অবশ্যই সমাজের সুস্থতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। দেশের বিচার ব্যবস্থা বারবার সতর্ক করেছে যে অনিয়ন্ত্রিত শব্দ দূষণ শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষের জীবনে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে। কিন্তু যখন সেই আইনের সুযোগ নিয়ে সাধারণ মানুষের ধর্মীয় অধিকারকে সীমিত করার চেষ্টা চলে, তখন তা আইনি কাঠামোর চরম অবমূল্যায়ন ঘটায়। আইনের সমতা বজায় রাখা প্রশাসনের প্রাথমিক দায়িত্ব। কোনো নির্দিষ্ট ধর্মের উপাসনালয় বা সম্প্রদায়কে নিশানা না করে যদি শহরের হাসপাতাল, স্কুল ও বাণিজ্য এলাকাগুলোতে সার্বিকভাবে নিরপেক্ষ অভিযান চালানো হতো, তবে সাধারণ নাগরিকরাও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করত। সামনেই রয়েছে রাজ্য জুড়ে উদযাপিত হতে যাওয়া বড় বড় উৎসবের দিনগুলো। পূজা পার্বণের সময় মরুপে মরুপে যে বিশাল ডিজে ও সাউন্ড সিস্টেম বাজানো হয়, সেগুলোর শব্দসীমা কি 55 ডেসিবেলের মধ্যে রাখা সম্ভব হবে? রাতভর চলা উদযাপন কিংবা রাজনৈতিক র্যালিগুলোর বেলায় প্রশাসন কি একই কঠোরতা দেখাবে? আগামী উৎসবের মৌসুমই হবে এই নির্দেশিকার আসল লিটমাস টেস্ট। যদি পুজোর সময় বা রাজনৈতিক কর্মসূচিতে রাতভর মাইক বাজালেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে, তবে মানুষ বুঝে নেবে যে এই অভিযান পরিবেশ রক্ষার জন্য ছিল না, বরং ছিল এক পরিকল্পিত রাজনৈতিক চাল। আর যদি সব ক্ষেত্রে সমান আইনি ব্যবস্থা নেওয়া হয়, তবেই কেবল বলা যাবে রাজ্যে সত্যি আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। যে বাংলা ইতিহাস জুড়ে বহুত্ববাদ, সাম্য ও সমন্বয় সংস্কৃতির প্রতীক হিসেবে পরিচিত ছিল, সেখানে আইনের দাঁড়িপাল্লা যদি একদিকে হেলে পড়ে, তবে সেই ক্ষতি শুধু এক সম্প্রদায়ের নয়, সেই হার পুরো বাংলার। শব্দ দূষণ অবশ্যই একটি বাস্তব সমস্যা এবং হাসপাতাল, স্কুল বা আবাসিক এলাকায় তা নিয়ন্ত্রণ করা উচিত। এটি সব ধর্মের বিবেকবান মানুষরাই মানেন। কিন্তু আইন যখন সমতার পরিবর্তে অস্ত্র হিসাবে ব্যবহৃত হয়, তখন তা গণতন্ত্রের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়ায়। প্রিয় দর্শক, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আমলের এই শব্দ দূষণ নির্দেশিকা ও অভিযানকে আপনারা কিভাবে দেখছেন? এটি কি সত্যি পরিবেশ রক্ষার আন্তরিক চেষ্টা, নাকি এর আড়ালে চলছে কোনো রাজনৈতিক হিসেব? আগামী উৎসবে কি এই নিয়ম সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, এবং এমন সব বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।